গেটের ঢোকার সময় সিফাত দেখতে পেল নিচে বাগানে দাঁড়িয়ে বাড়িওয়ালার মেয়ে অর্থি ফোনে ঝগড়া করছে বয়ফ্রেন্ডের সাথে। সিফাতকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। কয়েকদিন যাবত রাতে টিউশন থেকে ফেরার সময় একই ঘটনা লক্ষ্য করছেন সে, কিন্তু তাতে তোর মনোযোগ দেয়নি, ওর কোনো কাজ নেই। সোজা হেঁটে রুমে চলে আসলো। কয়েক মাস হলো সিফাত ওর মায়ের সাথে এই বাসায় ভাড়া উঠেছে। বাড়ির মালিক ওদের এক দূর সম্পর্কের আত্মীয়। ৩য় তলায় ভাড়া থাকছে ওরা। সিফাত বাবা মার সেপারেট ডিভোর্স হয়নি তাদের, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা থাকে ব্যক্তিগত কোনো ভুল বুঝাবুঝির কারণে, যা সিফাত জানে না। সিফাতের বাবা চাকরির সুবাদে চট্টগ্রামে থাকে। মাঝে মাঝে সিফাত বাবার কাছেও গিয়ে থাকে। সিফাত সবে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেছে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। তাদের সম্পর্ক ভালোবাসা কমে গিয়েছিল নাকি মায়া নাকি দায়িত্ববোধ তা জানা নেই। সেপারেশনের পরই তার জন্য কারোর সাথে সম্পর্ক জড়ায়নি। সিফাত ভাবে যে আব্বুর ভুল বুঝাবুঝি কারণ এতটাই বড় ছিল যে অন্তত আমার কথা ভেবে তো তারা একসাথে থাকতে পারত। অবশ্যই যখন সম্পর্কের ভালোবাসা থাকে না তখন বোধ হয় আলাদা হয়ে যাওয়াই ভালো। বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছে সিফাত। ওর মা মিমেজ নাজিয়া আহমেদ এসে দাঁড়ালো, বলল, তুমি কালকে আমার সাথে অমির বাড়িতে যাচ্ছ না? না মা, আমার টিউশনি আছে আর আমি বিজি থাকবো, এত আগে আসতে পারছি না। সম্ভব হলে জাস্ট বিয়ের দিনটা অ্যাটেন্ড করব। দেখো, বারবার বলছি, তোমার টিউশনি করার কোনো প্রয়োজন নেই। তুমি যত টাকা চাও ইচ্ছে আমার কাছ থেকে নিতে পারো। আমি জব করি, আমার সব কিছু তো তোমার জন্যই। মা প্লিজ, আমরা অলরেডি কথা বলেছি এই ব্যাপারে। ওর মা কোনো রকম তর্কে না জড়িয়ে চলে গেল। জিফাত একজেদি ছোট থেকেই। জিফাতের বাবা মায়ের টাকার অভাব নেই, কিন্তু জিফাত নিজের ইচ্ছাতেই টিউশনি করে। বরাবরই জিফাত কম কথা বলতে পছন্দ করে, চুপচাপ থাকে। লোক সমাগম, গল্প গজব এগুলো এগিয়ে চলে। জিফাতের মামাতো ভাই অমির বিয়ে 3 দিন পরে। সে উপলক্ষে মিমেজ নাজিয়া তার ভাইয়ের বাড়ি যাচ্ছে। সকালে যাওয়ার আগে সিফাত সব কিছু বুঝিয়ে দিয়ে গেল ওর মা। যে কোনো দরকার বাড়িওয়ালা আন্টির হেল্প নিতে বলে গেল। ওর মা যখন চলে যায় ও তখন ঘুমোচ্ছে। 2 দিন হলো মিমেজ নাজিয়া বিয়েতে গেছেন। বাড়িওয়ালা আন্টি এসে মাঝে মাঝে সিফাতকে খোঁজ নিয়ে যায়। একদিন এসে ওকে ডিনার ইনভাইট করে গেল, কিন্তু আসতে লেট হওয়ার অজুহাত দিয়ে সিফাত যেতে পারল না বলে দিল। রাতে রুমে এসে সিফাত দেখল টেবিলে অনেক খাবার রাখা। সে বুঝতে পারল আন্টি এসব রেখে গেছে, কিন্তু খাবার খেয়ে বাকিটা ফ্রিজে উঠিয়ে রাখলো। সিফাত সাধারণত ঘুম থেকে দেরি করে উঠে দুপুর 12টা সকালে নাস্তা সেরে ভদ্রতার খাতিরে প্লেটে বাটিগুলো ধুয়ে আন্টির কাছে দিতে গেল। গিয়ে সে দরজায় নক করলো। কয়েকবার আন্টিকে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। দরজা খোলা ছিল তাই ঢুকে ডাইনিংয়ে প্লেটগুলো রাখলো। চলে আসতে অর্থির ঘর থেকে বমি করার আওয়াজ পেল সে। জিফাত সেটাকে ইগনোর করে চলে এগিয়ে আসছিল, কিন্তু বিকেলে তাড়ানোর 5 মিনিট পরে আবার ব্যাগ গেল ওর কাছে। অর্থি, তুমি ঠিক আছো বলে জিফাত দরজা নক করলো। কয়েকবার অর্থি কোনো সাড়া দিল না। দরজার ভেতর থেকে লক করা কিছুটা সন্দেহজনক লাগছিল। জিফাতের কিছুক্ষণ লক ট্রাই করার পরে জোরে একটা টান দিয়ে সেরে লকের পেজ কেটে দরজা খুলে গেল। রুমে ডেকে দেখলো অর্থি মেঝেতে পড়ে আছে, মুখে ফেনা লেগে আছে। সিফাতের বুঝতে বাকি রইল না অর্থি বিষ খেয়েছে। ওকে কয়েকবার ঝাঁকালো সিফাত। পালাস চেক করে দেখলো বেঁচে আছে, তাই দ্রুত অ্যাম্বুলেন্স
ফোন দিল। এই ফাঁকে নিজের মাকেও ফোন দিয়ে বলল, আম্মু, রীতা আন্টির নাম্বারটা আমাকে একটু মেসেজ করো তো এক্ষুনি। করতেছি। কোনো সমস্যা না? তেমন কিছু না, তুমি নাম্বারটা পাঠাও। আজকেও আসবা না? বলছিলা বিয়ের দিন। আসবো, আমি তো মন খারাপ করতেছি। মা, আমি বিজি, পরে কথা বলছি। অ্যাম্বুলেন্স চলে এসেছে। সিফাত অর্থীকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলল। জীবনে যার সাথে কথা পর্যন্ত বলেনি তার জন্য আজ এই কি করতে হচ্ছে ভাবতেই সিফাত মেজাজ খারাপ হয়ে গেল। অ্যাম্বুলেন্সে বসে সিফাত ভাবছে, এই মেয়ে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের জন্য এই কাণ্ড ঘটিয়েছে। এইসব মেয়েরা কি ভাবে, মরে গেলে ভালোবাসা পেয়ে যাবে? অর্থীকে হসপিটালে ভর্তি করছে সিফাত। ওর অবস্থা খুব খারাপ। মেসেজ থেকে নাম্বারটা নিয়ে অর্থীর মাকে ফোন দিয়ে জিফাত, আন্টি, সিফাত বলছি। হ্যাঁ বাবা, বলো। কোথায় আপনি এখন? আমি তো তোমার আঙ্কেলের সাথে একটু ব্যাংকে এসেছি। কিছু কি লাগবে তোমায়? অর্থী বাসায় আছে, ওকে বলো। আন্টি, অর্থী বিষ খেয়েছে, ওর অবস্থা খুব খারাপ। আমি ওকে হসপিটালে ভর্তি করেছি। কি? এত কিছু বলার নেই, সময় নেই। ইমিডিয়েটলি চলে আসুন। অর্থের বাবা তাড়াহুড়ো করে ফোন কেটে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সিফাত বারান্দায় পায়চারি করছে। খুব টেনশন হচ্ছে ওর। 15 মিনিটের মধ্যে অর্থের বাবা মা চলে আসলো। ওনারা আসার পরে ওনাকে সব ডিটেলসলি বলল জিফাত। অর্থী বেঁচে গেছে ভাগ্যের জোরে। এত ক্রিটিক্যাল কন্ডিশনে বাঁচা মুশকিল। আরও কয়েকদিন হসপিটালে থাকতে হবে। সিফাত পরে ওর মাকেও সব জানালো। এসব শুনে ওর মাও বাসায় চলে এলো। গত মাসে একটা চাকরির পরীক্ষা দিয়েছে জিফাত, সিলেকশন হয়েছে। পরের মাসে জয়েনিং। ওর বাবা বারবার ফোন করে চট্টগ্রাম যেতে কয়েক মাস হলো। বাবার সাথে দেখা হয়নি জিফাতের। এই এক সপ্তাহ ছুটি কাটানোর জন্য বাবার কাছে চলে গেল জিফাত। রাতে বাবার সাথে ডিনার করতে বসেছে। খেতে খেতে তার বাবা জিজ্ঞেস করলো, তারপর কি অবস্থা বলো? আমি ঠিক আছি। কেমন চলছে ওই দিকে সব কিছু? ভালো। কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে খেতে খেতে জিফাত বলল, তুমি কি মায়ের কথা জিজ্ঞেস করতে যাচ্ছ? জিফাত জিফাত ও কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে গেল। সিফাতের বাবা অফিস ছুটি নিয়েছে ওর জন্য সময় কাটানোর জন্য। ব্যাপারটা বেশ ভালো লাগছে ওর। অন্যবার এলে বাবা অফিসে ব্যস্ত থাকে, ওকে একাই ঘুরে ফিরে বিদায় দিতে হয়। এবার বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছি সে। অনেক গল্প, আড্ডা, হাসি ঠাট্টা সব মিলিয়ে জিফাতের একেবারে ট্রিপটা ভালোই কেটেছে। রাতের বাসা ফিরছে জিফাত। ওর মা এক প্রকার চটে আছে। এক সপ্তাহ বলে 15 দিন বাবার কাছে থেকে এসেছে সিফাত। এসে পর সারাদিন পড়ে পড়ে ঘুমোচ্ছে সে। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল সিফাত। তখন দেখতে পেল বাগানে দোলনায় বসে আছে অর্থী। সিফাতকে দেখে অর্থী জিজ্ঞেস করলো, কখন এসেছেন? কিছুটা চমকে উঠল সিফাত। ছোট্ট করে উত্তর দিল, বলল, গত রাতে। তারপরে সিফাত ভেতরে চলে যাচ্ছিল। অর্থী পেছন থেকে ডেকে বলল, এখানে একটু বসুন না। সিফাত ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। দুজনে চুপ করে বসে আছি। তাই সিফাত কথা এগোনোর জন্য বলল, বিসির টেস্টটা কেমন ছিল? খোঁজা দেওয়ার জন্য আমাকে বাঁচিয়েছেন? না, জিজ্ঞেস করছি। সব জিনিসের স্বাদ জেনে নেওয়া রাখা ভালো। আপনি নাও বা জানলেই বিশেষ স্বাদ। আপনাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়। জিফাত
কি বলবে বুঝতে পারছিল না, তাই বলল, অসুস্থ মানুষ, ভেতর গিয়ে বসুন, বাইরে ঠান্ডা বাতাস। বলেই সিফাত ভেতরে চলে গেল। অর্থিকে বলার মতো কিছুই ছিল না ওর। অর্থিরও আবার পিছু ডাকার সাহস ছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালো সিফাত। এটা তার প্রতিদিনের নিয়ম। অর্থি এখনো বাগানে বসে আছে, হাত দিয়ে চোখ মুখে ফেলছে অর্থি, হয়তো কাঁদছিল। সিফাত মনে মনে ভাবলো, এইভাবে চলে আসাটা ঠিক হয়নি, আর এইভাবে ঠাট্টা করাটা উচিত হয়নি। সিফাত বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ অর্থিকে দেখছিল। কিছুক্ষণ পরে অর্থি উঠে ভেতরে চলে গেল। পরের দিন সিফাত ওর মাকে সঙ্গে অর্থিদের ফ্ল্যাটে গেল। সিফাতের দেখে অর্থির মা বলল, তুমি তাহলে ফাইনালি এসেছো? জি আন্টি। বাবা অনেক দিন থেকেই জোর করছিল যাওয়ার জন্য, তাই ছুটি কাটিয়ে এলাম। চাকরি পেয়েছ শুনলাম? আলহামদুলিল্লাহ বাবা। আসলে পরিস্থিতি এত বাজে ছিল যে তোমার সাথে পরে কথা বলা হয়ে ওঠেনি। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। তুমি না থাকলে আমার একমাত্র মেয়েটাকে হারিয়ে ফেলতাম। এইভাবে বললেন না আন্টি, আমি আপনাদের ছেলের মতো। অর্থের বাবা মা অর্থিকে পরের দিন লঞ্চের জন্য ইনভাইট করে এলো। সিফাত চাকরি পাওয়ার উপলক্ষে দাওয়াত। পরের দিন অর্থি বাবা মায়ের সাথে সিফাতের বাসায় আসলো। দুপুরে খাওয়া শেষ করে অর্থি সবগুলো রুম ঘুরে দেখছে কিভাবে সাজিয়ে রেখেছে ওরা। সিফাতের রুম ঢুকে বুক সেলফের বইগুলো নেড়ে চেড়ে দেখছিল অর্থি। হঠাৎ সিফাত রুমে ঢুকে অর্থিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। অর্থি উঠে দাঁড়িয়ে বলল, সরি, আসলে আমার পারমিশন নেওয়া উচিত ছিল। ইটস ওকে। অর্থি বের হয়ে যেতে সিফাত জিজ্ঞেস করল, ফ্রি থাকলে বিকেলে ঘুরতে যাবেন? আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? বেশ। অবাক হচ্ছিল, এটা কি আমার প্রশ্নের উত্তর? অর্থি মুচকি হেসে বলল, আমি রেডি থাকবো। আর হ্যাঁ, আমাকে তুমি তুমি করে বলতে পারেন। অর্থি বলে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে রেডি হতে হতে জিফাত অর্থিকে ফোন দিল। রেডি তুমি? জি, আপনার জন্য ওয়েট করছি। বাসায় বলছো? হ্যাঁ। অর্থি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। ওকে বেশ সুন্দর লাগছে। ওকে সবসময় ভালো লাগে জিফাতের, যদিও ওখানে একটু শুকিয়ে গেছে। প্রথম যখন ওকে দেখেছিলাম জিফাত তখন থেকেই পছন্দ করে। পছন্দটা কেমন ঠিক জানে না জিফাত। বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিল জিফাত আর অর্থি। অর্থি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? একটা প্লেস আছে যেখানে আমি মাঝখানে একা বসে থাকি। স্পেশাল প্লেস। কিছুটা ওইখানে ছোট্ট লোকের পাশের ভিড় অনেক সুন্দর। তার পাশ দিয়ে একটা সুন্দর সুন্দর রাস্তা চলে গেছে। শান্ত রাস্তা, হাঁটতে ভালো লাগে, যাকে বলে নির্লজ্জ পরিবেশ, লোকজন কম। অর্থি সিফাতের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। সিফাত ওর দিকে তাকাতে চোখ পড়তে অর্থিকে চোখ দৃষ্টিতে তাকিয়ে দেখে সিফাত জিজ্ঞেস করল, কি? অর্থি লজ্জায় চোখ নামে নিল। অর্থিকে সঙ্গে নিয়ে লেকের পাশের রাস্তায় হাঁটছে সিফাত। সবকিছু বিশ্লেষণ করে অর্থিকে জানাচ্ছে
অর্থী পরিবেশের চেয়ে বেশি সিফাতে দেখছে। সিফাতের উৎফুল্লতা দেখে বোঝা যাচ্ছে এটা তার প্রিয় জায়গা। সিফাত যে এত সুন্দর করে কথা বলতে পারে জানতো না অর্থী।